26,000 চাকরি বাতিল মামলায় আপনারা যারা ভাবছেন মুখ্যমন্ত্রী গ্রেফতার হয়ে যাবেন তাদের জন্য আজকের এই ভিডিও। 25,500-র উপরে সরকারি চাকরি করছেন মাস্টারমশাই, তাদের চাকরি চলে গেছে। তাদের মধ্যে সকলে কিন্তু অযোগ্য নন, যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি। এই বাছাই সম্ভব হয়নি কেন জানেন? ওএমআর শিট পুড়িয়ে দেওয়া হয়েছে, আপনারা জানেন। এবং শুধু ওএমআর শিট পুড়িয়ে দেওয়া হয়েছে এমনটা নয়, ওএমআর শিট যেটা ডিজিটালি সংরক্ষণ করা হয়েছিল কম্পিউটারে, সেই ডেটাও মুছে ফেলা হয়েছে। সেই ডেটা কিন্তু পুনরুদ্ধার করা যায়নি, এভাবে সেটা রিমুভ করা হয়েছে। ঠিক সেই কারণে যোগ্য অযোগ্য বাছাই করা যায়নি। এবং যারা টাকা নিয়ে চাকরি পেয়েছিল এবং যারা টাকা নিয়ে মেরিটের ভিত্তিতে যাদের হয়েছে, টাকা নিয়ে যাদের চাকরি হয়নি, এই দুটো সংখ্যাকে আলাদা করা যায়নি। এই দায় কার? এই দায় শিক্ষা দপ্তরের, এই দায় পার্থ চট্টোপাধ্যায়ের, এই দায় প্রশাসনের, এই দায় অবশ্য মুখ্যমন্ত্রীরও বটে। এত বড় দুর্নীতি হচ্ছে, আর যে মুখ্যমন্ত্রী তার কোন দপ্তরে কে কাকে খবর দিচ্ছে জানতে পারেন, তিনি এত বড় ঘটনা হচ্ছে জানতে পারেননি, এটা কিন্তু বিশ্বাসযোগ্য থাকে না। এই কারণেই, কারণ তার হাতে গোয়েন্দা দপ্তর আছে, তার হাতে আইবি আছে, সিআইডি আছে, তারপরেও তিনি জানতে পারেননি। হাজার হাজার চাকরি বিক্রি হয়ে যাচ্ছে, সমস্ত চাকরি বিক্রি হয়, সমস্ত ডিপার্টমেন্টের চাকরি বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠছে। মুখ্যমন্ত্রী জানেন না, এ কথা বিশ্বাসযোগ্য থাকে না। এই কারণেই, কারণ রাজীব বন্দ্যোপাধ্যায় যখন দল বদল করে বিজেপিতে যান, তিনি তখন জানতে পারেন যে বন সহায়ক পদে দুর্নীতি হয়েছে। আবার তিনি যখন রাজীব বন্দ্যোপাধ্যায় ফিরে তৃণমূলে চলে আসেন, তারপর তিনি ভুলে যান। এই সুবিধাবাদী ভোলা এবং সুবিধাবাদী মনে পড়ে যাওয়া, এটা সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারে। কিন্তু ক্যাবিনেটে এত বড় দুর্নীতি হচ্ছে জেনেও সেটাকে কিন্তু আইনের জায়গায় প্রমাণ করা মুশকিল। এবং যেহেতু পার্থ চট্টোপাধ্যায়ের টাকা মুখ্যমন্ত্রীর সরাসরি হাতে গিয়েছে, এমন কিন্তু প্রমাণ এখন অবধি নেই। যে প্রমাণটা রয়েছে শিক্ষা দুর্নীতি মামলায়, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর ভ্রাতুষ্পুত্র জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে সিবিআই এখনো তার পিতার নাম, তার ঠিকানা, তার চার্জশিটে যুক্ত করতে পারেননি। তার সঙ্গে যোগাযোগের একটা প্রাথমিক অভিযোগ আসছে, কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি অভিযোগের জায়গাটা এখনো কিন্তু সিবিআই এর চার্জশিটে কিন্তু নেই, বা আগামী দিনেও হবে সেটা কিন্তু বলা মুশকিল। বিষয়টা কিভাবে অপারেট হয়েছে সেটা যে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম চার্জশিটে আছে, তাকে যদি জিজ্ঞাসাবাদ করে কিছু জানা যায়, তিনি যদি কাউকে উদ্বৃত্ত পাঠিয়ে থাকেন কিংবা পাঠাননি, সেটা তো আমরা জানি না, আমরা কেউ বলতে পারবো না, সেটা সিবিআই এর বিষয়। যদি এমনটা হয়ে থাকে যে তিনিও কোথাও পাঠিয়েছেন, তাহলে সেক্ষেত্রে সেটা হবে। এক্ষেত্রে আপনারা প্রশ্ন করতেই পারেন, তাহলে কি মুখ্যমন্ত্রীর এক্ষেত্রে বিপদ নেই? মুখ্যমন্ত্রীর বিপদ যে একেবারে নেই সে কথা কিন্তু বলা যাবে না, কারণ রাজনৈতিক বিপদ তো অবশ্যই আছে। এই 26,000 চাকরি চলে যাওয়ার দায় সরাসরি, যেহেতু তিনি মুখ্যমন্ত্রী, তিনি মন্ত্রিসভার ক্যাপ্টেন, তাই দায় তার উপরেও বর্তায়। এর রাজনৈতিক একটা তো প্রভাব রয়েছেই, কারণ মুখ্যমন্ত্রী সবকিছুতেই তিনিই পোস্ট, বাকি সবাই ল্যাম্প পোস্ট। তাহলে এই ব্যর্থতার দায় তো তাকেও নিতে হবে। 26,000 চাকরি চলে গেল, তিনি বলছেন তার কাছে 1 লক্ষ ফাঁকা পদ রয়েছে। গতকালই তিনি বলেছেন ফেসবুক লাইভে, আপনারা মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজে গিয়ে দেখে নিতে পারেন। সম্ভবত 12 মিনিটের মাথায় তিনি এই কথাটা বলেছেন। তাহলে যদি মুখ্যমন্ত্রীর কাছে 1 লক্ষ ফাঁকা পদ থাকে, তাহলে সেই ফাঁকা পদ থাকা সত্ত্বেও তিনি নিয়োগ করেননি, তাহলে এই দায়টা কার? এই যে 1 লক্ষ ফাঁকা পদ তিনি আছে বলছেন, সেই 1 লক্ষ ফাঁকা পদ তার মানে তিনি করে রেখেছেন, কাউকে অতিরিক্ত কাজ করতে হচ্ছে, অর্থাৎ অতিরিক্ত কাজ করানো হচ্ছে মানুষকে। কিন্তু অতিরিক্ত কাজ করানোর পয়সা কি দেওয়া হচ্ছে? দেওয়া হয়নি। তাহলে কি সরকারি চাকরিও কর্পোরেটদের মতন অতিরিক্ত গাধার খাটনি খাটার জায়গা তিনি তৈরি করেছেন? সরকারি চাকরি যারা করেন তাদেরও কি তারা সুখ থাকবে না? তারা তো পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাশ করেছেন, তাদের আর কর্পোরেট চাকরির মধ্যে তো তফাৎ আছে। এক, দ্বিতীয় হচ্ছে যে এই শূন্যপদ কেন করে রাখা হয়েছে, কেন এটা করা হয়নি? মানুষ এত লক্ষ লক্ষ বেকার। তিনি তো মানে যখন ক্ষমতায় এসেছেন তারপর থেকেই বলছেন যে ডবল ডবল চাকরি হবে। যিনি ডবল ডবল চাকরির প্রত্যাশা দেখিয়েছেন তিনি ফাঁকা পদ করে রেখেছেন, তার মানে তিনি ওই ডবল ডবল চাকরিটা কিন্তু ডবল ডবল আটকে রেখেছেন। তিনি ডবল ডবল চাকরি না দিতে পারেন, ডবল ডবল চাকরি তিনি আটকে রেখেছেন।
তার কথাই বলছি, সবটাই তাদের কথা, আমি শুধু মনে করিয়ে দিলাম। এবার আসি ফের এই দুর্নীতির জায়গায়। এই দুর্নীতি সিবিআই যখন খুঁজে বের করছে, তাহলে মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটের একজন মন্ত্রী কি কাজ করছেন, কি নির্দেশে হচ্ছে, তিনি খোঁজ খবর রাখেননি? নাকি শুধুমাত্র রাজনীতির জন্য গোটা বিষয়টা তিনি চেপে গেছেন? রায় তার পছন্দ হয়নি, না হওয়াটাই স্বাভাবিক, তিনি চাপে পড়বেন, সেই কাজ তিনি পছন্দ করবেন না। কিন্তু ডিওয়াই চন্দ্রচূড় সরে যাওয়ার পরেই তো এখন বোঝা যাচ্ছে যে বাস্তব ঘটনাটা কি ঘটেছে। সুপ্রিম কোর্টে এখন যে পরিমাণ স্বচ্ছভাবে সমস্ত কিছু, আর আগে তো তারিখ পিছিয়ে দেওয়া হতো, এখন তারিখ পিছিয়ে দেওয়া হচ্ছে না, সরাসরি জাজমেন্ট হচ্ছে। এবার তো আছে সুপার নিউমেরিক পোস্ট, যেভাবে করা হলো। এই সুপার নিউমেরিক পোস্টে মুখ্যমন্ত্রীর কিন্তু চাপ আছে। এই সুপার নিউমেরিক পোস্ট করায় তার কোনো অঙ্গুলি হেলন ছিল কি ছিল না, সেটাও কিন্তু এবার তদন্তের আওতায় আসবে, সেটাও কিন্তু জানা যাবে। অনেকেই বলছেন এই যে চাকরির ক্ষেত্রে যখন সমস্যাটা হলো, তখন কিন্তু মুখ্যমন্ত্রী বিষয়টা জানতেন। ফলে 8 তারিখের এই রায় বা 8 তারিখে কি হয় সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শিক্ষা দপ্তর শুধু নয়, স্বাস্থ্য ব্যবস্থাটাও কিন্তু সমস্যার আওতাধীন আসবে। আর এর মধ্যেই তদন্তের গতি প্রকৃতি যখন এগিয়ে গেছে, বিশেষ করে শিক্ষা দপ্তরের ক্ষেত্রে, যখন রায়টা চলে এসেছে, প্রমাণ হয়ে গেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সঠিক রায়টা দিয়েছিলেন, তার সময় তার রায় যদি মেনে নেওয়া হতো, তাহলে কিন্তু আজ সকলের চাকরি যেত না, ঢাকি সমেত বিসর্জন হতো না। তাহলে কিছু মানুষ যারা ন্যায্যভাবে চাকরি পেয়েছিলেন তারা বেঁচে যেতেন। সুপ্রিম কোর্টে কারা গিয়েছিল? এই সরকার গিয়েছিল, এবং এই সরকার যেতে গিয়ে যে কোটি কোটি টাকা খরচ করেছে, সেই খরচের টাকা যেটা কপিল সিব্বলদের পকেটে গেছে, তার ন্যায্য ফিস তিনি দাবি করতেই পারেন, কিন্তু এই কোটি কোটি টাকা জনগণের ট্যাক্সের টাকা। এই ট্যাক্সের টাকা বিভিন্ন মামলায় সরকার সুপ্রিম কোর্টে লড়তে গিয়ে যে পরিমাণ টাকা খরচ করেছে, তাতে বহু ডিপার্টমেন্টের বহু মানুষের বেতন হয়ে যায়। কিন্তু সরকার পুরো এই অর্থটা ব্যয় করছেন শুধুমাত্র নিজেদের ইমেজ বাঁচাবার জন্য। এটা কি কাম্য বলুন তো আপনারা? জনগণের ট্যাক্সের টাকা, কোটি কোটি টাকা এইভাবে শ্রাদ্ধ করাটা কি প্রয়োজন আছে? এবং শুধু এই মামলা তো নয়, অন্যান্য মামলাও লড়া হচ্ছে। সামনেই 1 বছর পর বিধানসভা ভোট। বিরোধী দল বিজেপি ইতিমধ্যেই একটি বৈঠক ডাকতে চলেছে। সেই বৈঠকে ঠিক করা হবে যে কোন দিকে আগামী দিনে রণকৌশল এগোবে। আগামী দিনে বিজেপি কিন্তু এটাকে কেন্দ্র করে আন্দোলনের ঝাঁঝ বাড়াবে। আর মুখ্যমন্ত্রীর যে সমস্ত কথা বলেন, তার কথায় এবং কাজে মিল তো কম। মানুষ তার কথা বিশ্বাস করতে পারছে না। মানুষের আশঙ্কা, আজ মুখ্যমন্ত্রী বলছেন যাদের চাকরি গিয়েছে তাদের আমি চাকরি দিয়ে দেবো, অন্য ডিপার্টমেন্টে ব্যবস্থা করে দেবো, কিন্তু সেখানেও যদি তিনি এই গোটা প্যানেলকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন, সেখানেও যদি দেখা যায় যে চাকরির ক্ষেত্রে ঠিকঠাক করে পরীক্ষা হয়নি, ঠিকঠাক করে ইন্টারভিউ হয়নি, সেখানেও যদি নিয়োগ দুর্নীতির বিষয়টা আবার উঠে যায়, তাহলে কিন্তু সেই বিষয়টাও আটকে যাবে। শুধুমাত্র রাজনীতির জন্য রাজনীতি হয়েই থেকে যাবে। মুখ্যমন্ত্রী যতই বলবেন দেখো আমি তোমায় চাকরি দেওয়ার চেষ্টা করেছি, মামলা মোকদ্দমা হয়ে যাচ্ছে, মুখ্যমন্ত্রী তো জানেন নিয়ম নীতি মেনে কিভাবে চাকরি দিতে হয়। সরকারি চাকরি তো কারো বাড়ির ভৃত্যের চাকরি নয় যে যাকে ইচ্ছে হলো বললাম এই তুমি কাল থেকে কাজটা শুরু করে দাও। সরকারি চাকরি কিন্তু এভাবে হয় না, মুখ্যমন্ত্রী খুব ভালো করেই জানেন। সেখানে নিয়ম নীতি, পরীক্ষার ধরন, গাইডলাইন সমস্ত কিছু মানতে হয়। কিন্তু তিনি তো রাজনীতির স্বার্থে এইসব কিছু অনেক ক্ষেত্রেই বিসর্জন দেওয়ার চেষ্টা করেন। ফলে সেইখানেই সমস্যাটা তৈরি হয়। আগামী দিনেও এই সমস্যা মুখ্যমন্ত্রী যদি গাড় জোয়ারি করে সেই সমস্ত চাকরি দেওয়ার চেষ্টা করেন, তাহলে আগামী দিনেও সেই সমস্যাটা কিন্তু দেখা দেবে। আর এর দায় শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। আপনাদের এই বিষয়ে কি মতামত কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে ফের আগামীকাল পরবর্তী পর্বে। সাবস্ক্রাইব বাটন ক্লিক করার পাশাপাশি বেল আইকন প্রেস করে দিন, যাতে ভিডিও নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। আগামীকাল ফের দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।